আবদ্ধের কথায় স্রোতের চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। স্রোত কী করবে বুঝতে না পেরে আবদ্ধের পক্ষে যেখানে স্রোত বাইট বসিয়েছিল সেখানে গভীরভাবে নিজের ঠোঁট চেপে ধরে পরপর কয়েকটা চুমু দিয়ে বলল, সরি স্যার, আই এম রিয়েলি ভেরি সরি। আমি আমার অজান্তেই আপনাকে আঘাত দিয়ে ফেলেছি। আমি কথা দিচ্ছি আর কখনো এমন হবে না। আপনি যদি না চান আমি আর আপনার সাথে একই বিছানায় থাকবো না। প্রয়োজনে বাবুই বা দাদুর সাথে থাকবো। তবুও আপনি রাগ করবেন না প্লিজ। আপনার রাগে বদমেজাজি চেহারা দেখতে একদমই ভালো লাগে না। স্রোতের এহেন কাজে আবদ্ধের রাগ যেন পানি হয়ে গেল। সে স্রোতকে কিছু না বলে বিছানা থেকে নেমে ড্রয়ার থেকে মলম বের করে ক্ষতস্থানে লাগাতে গিয়ে লাগাতে পারল না, যা দেখে স্রোত বিছানা থেকে নেমে এসে গুটি গুটি পায়ে আবদ্ধর দিকে এগিয়ে এসে আবদ্ধর হাত থেকে মলম নিয়ে নিজের পায়ের বৃদ্ধাঙ্গুলির ওপর ভর করে আবদ্ধের ক্ষতস্থানে মলম লাগিয়ে দিয়ে ফু দিতে লাগলো, যাতে ক্ষতস্থানে জ্বালা পড়া না করে। মলম লাগানো শেষ হলে আবদ্ধ স্রোতকে কিছু না বলে পুনরায় বিছানায় এসে শুয়ে পড়ল। আবদ্ধ দেখা দেখি স্রোতও তার থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল। দুজনে নীরবতার মধ্য দিয়ে কিছু সময় অতিবাহিত হওয়ার পর দুজনেই ঘুমের রাজ্যে পাড়ি জমালো। ফজরের আজান শুনে ঘুম ভেঙে গেল আবদ্ধের। আবদ্ধ চোখ খুলে বুঝতে পারল গতকালের মতো আজও স্রোত তার বুকের উপর রয়েছে। আবদ্ধ স্রোতকে নামাজের জন্য ডেকে দিতে নিজেও ফ্রেশ হয়ে সাদা পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে মসজিদে চলে গেল। আবদ্ধ যাওয়ার পানে তাকিয়ে স্রোত আবারও ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে গেল। আর তখনই আরফা এসে স্রোতকে জোর করে বিছানা থেকে উঠিয়ে স্রোতের দুই হাত ধরে নাচতে নাচতে গাইতে শুরু করলো। আরফাকে এর আগে এত খুশি কখনো হতে দেখেনি স্রোত। তাকে সকাল সকাল এত খুশি দেখে স্রোতের মন নিমেষেই ভালো হয়ে যায়। স্রোত আরফাকে জড়িয়ে ধরে বলল, কাহিনী কি বাবুই? সকাল সকাল এত খুশি লাগছে তোকে? স্বপ্নে রাজপুত্র এসেছিল নাকি? আরফা বলে, আজ আমি যে কত খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না বাবুই। রাতভর অপেক্ষা করেছি কখন সকাল হবে আর কখন আমি আমার খুশি তোর সাথে ভাগ করে নিতে পারবো। টুডে আই এম সো হ্যাপি বাবুই, সো হ্যাপি। স্রোত বলল, হেয়ালি না করে বল তো কি হয়েছে? আরফা বলল, বলবো বলবো, সময় হলে সব বলবো। তবে একটু জেনে রাখ, যার আশায় আমি এতগুলো বছর পথ চেয়ে বসেছিলাম সেই মানুষটা আমার হতে যাচ্ছে। আমি এত সুখ কোথায় রাখবো বলতো? স্রোত বলে, তোকে খুশি দেখে বড্ড ভালো লাগছে আমার। সারা জীবন যেন তুই এভাবেই হাসি খুশি থাকতে পারিস, তোকে যেন কোনো দুঃখ না যেতে পারে। আরফা বলে, তুইও অনেক সুখী হবি বাবুই। ভাইয়া টিচার হিসেবে যতটা করা, হাজব্যান্ড হিসেবে ততটাই সফট কেয়ারিং। ভাইয়া তোকে কখনো অবহেলা করবে না, তোকে অনেক ভালোবাসবে। আরফার কথা শুনে স্রোতের লজ্জা লাগতে শুরু করলো। স্রোত আরফার কথা এড়িয়ে গিয়ে বলল, আজ তো আমি বাড়িতে যাব, তোকে খুব মিস করবো বাবুই। তুই চল না আমাদের সাথে, খুব মজা হবে। আরফা মনে মনে বলল, তোর সাথে যেতে পারলে আমারও ভালো লাগতো, কিন্তু আমি তোদের সাথে গেলে তুই সবসময় আমার সাথে থাকবি, আমাকে সময় দিবি। এতে তোদের মতো দূরত্ব সৃষ্টি হবে। আমি চাই না আমার জন্য তোদের দূরত্ব সৃষ্টি হোক। তোরা দুজনেই যত নিজেদেরকে সময় দিবি তত একে অপরকে চিনতে পারবি, জানতে পারবি, একে অপরকে ফিল করতে পারবি। আমি তোদের সাথে থাকলে এটা সম্ভব না, তাই আমার ইচ্ছা থাকলেও আমি যেতে পারছি না। সরি বাবুই, আমাকে ক্ষমা করে দিস। আরফাকে চুপ থাকতে দেখে স্রোত আবার বলল, কিছু বলছিস না কেন বাবুই? যাবি আমাদের সাথে? আরফা বলল, না রে বাবুই, আমার শরীরটা ঠিক লাগছে না। সারা রাত ঘুম হয়নি তো, মাথা ব্যথা করছে। তুই আর ভাইয়া গিয়ে ঘুরে আয়। আত্মীয়তা যখন হয়েছে তখন কোনো না কোনো একদিন তোর ননদিনী হিসাবে তোর বাপের বাড়ি যাব, তারপর সবাই মিলে খুব আনন্দ করব। স্রোত বলল, ঠিক আছে, মনে থাকে যেন। খুব করে মনে থাকবে বাবুই। তোরা তো ব্রেকফাস্ট করেই রওনা হবি তাই না? স্রোত বলল, হ্যাঁ। আরফা বলল, তাহলে তুই বরং এক্ষুনি তোর কাপড় চোপড় গোছগাছ করে রেখে দে। ভাইয়ের কাছে এই সময়ের মূল্য অনেক বেশি। দেখা গেল দেরি হলে তোর কাপড় চোপড় রেখেই চলে গেল। স্রোত বলল, হ্যাঁ ঠিক বলেছিস,
আমি এক্ষুনি আমার কাপড় চোপড় গুছিয়ে রাখছি। আরফা বলল, আচ্ছা তাহলে তুই তোর কাজ কর, আমি মাকে গিয়ে রান্নার কাজে সাহায্য করি বলে আরফা নিচে চলে গেল। আরফা বেরিয়ে আসতেই স্রোত ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে লাগেজ নিয়ে নিজের কাপড় চোপড় গুছিয়ে রেখে বলল, আমার কাপড় চোপড় গোছগাছ করা তো শেষ হয়ে গেল, আমি বরং স্যারের কাপড় চোপড় গুছিয়ে রেখে দিই, তাহলে তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো, পাপা মামকে দেখতে পারবো। মাত্র 2টা দিন তাদের দেখি না, অথচ মনে হচ্ছে কত বছর তাদের দেখা নেই। যাই, আমি কভার থেকে স্যারের কাপড়গুলো নিয়ে আসি বলে স্রোত কাভার্ড খুলে অনেকগুলো প্যান্ট শার্ট নিয়ে এসে বিছানার উপর রেখে লাগেজে একটা একটা করে ভাঁজ করে রেখে দিল। শার্ট প্যান্ট ভাঁজ করার এক পর্যায়ে কাপড়ের ভাঁজ থেকে একটা শর্ট বেরিয়ে আসে। স্রোত সেটাকে হাতে নিয়ে নেড়ে চড়ে দেখে, ছিছি বলে ছুঁড়ে ফেলে দিতেই সেটা গিয়ে দরজায় দাঁড়িয়ে থাকা আবদ্ধের মুখে পড়ে। আবদ্ধ বলে, হাউ ডেয়ার ইউ, তোমার সাহস হয় কী করে আমার পার্সোনাল জিনিসপত্রে হাত দেওয়ার? স্রোত বলে, যার জন্য করলাম চুরি সেই বলে চোর? আবদ্ধ বলে, আমি কি তোমাকে চুরি করতে বলেছি? কেন আমার জিনিসপত্রে হাত দিয়েছ? স্রোত বলে, আমি তো আপনার উপকার করছিলাম স্যার, আজকে তো আমাদের পাপার বাড়ি যাওয়ার কথা, পাপা বলেছে আমরা যেন সকাল সকাল বেরিয়ে পড়ি, তাই তো আমি আমার লাগেজ গুছিয়ে রেখে ভাবলাম আপনারটাও গুছিয়ে দিই, এতে আপনার একদিকে কষ্ট কম হবে, আমরা আবার তাড়াতাড়ি বেরিয়ে পড়তে পারবো। কিন্তু কে জানতো আপনি আপনার কাপড় চোপড়ের মধ্যে এইসব আজে বাজে জিনিস রেখে দেন। ছি ছি, আমি আপনাকে ভালো মনে করেছিলাম স্যার, কিন্তু না, আপনিও অন্য সবার মতো খারাপ লোক। আবার তো বলল, আশ্চর্য, এতে ছিছি করার কি আছে? একে তো তুমি শর্টসটা আমার মুখের ওপর ছুঁড়ে ফেলে দিয়েছ, এখন আবার আমাকে অপমান করছো। আমি খারাপ কি করেছি শুনি, বলো কি করেছি? স্রোতের থেকে কোনো রেসপন্স না পেয়ে আবদ্ধ 2 হাতে স্রোতের কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে এনে হাঁক করে বললুম, এভাবে হাঁক করেছি? স্রোত বলল, না। স্রোতের না শুনে আবদ্ধ তৎক্ষণিক স্রোতের অধরে নিজের অধর ছুঁয়ে দিয়ে বলল, এভাবে কিস করেছি? স্রোত বলল, না। আবদ্ধ স্রোতের মুখে 2 হাত উঁচু করে ধরে স্রোতের চোখের দিকে তাকিয়ে চোখ টিপ মেরে দিয়ে বলল, এভাবে বাজে ইশারা করেছি? স্রোত তোতলাতে তোতলাতে বলল, কিছু পড়েনি স্যার। তাহলে কিসের ভিত্তিতে তুমি আমার উপর মিথ্যা অভিযোগ তুললে? স্রোত বলল, আমি কিছু করিনি স্যার, সব বাবুই দোষ। বাবুই সকাল সকাল আমার ঘুম ভাঙিয়ে আমাকে এই বাজে আইডিয়াটা দিয়ে গিয়েছে, তাই আপনারা যা ধমকানোর বাবুইকে গিয়ে ধমকান। আবদ্ধ বলল, যত দোষ আরও খোস। আমি মেনে নিলাম আরও বলেছে বলে তুমি এই ভুলটা করেছো, কিন্তু বিয়ের পর থেকে পর্যন্ত তুমি যা যা ভুল করেছো সবগুলো কি তোমাকে আরও করতে বলেছিল? আরও বলেছিল তোমাকে ওয়াশরুমে ঘুমাতে, বেডরুমে চেঞ্জ করতে, আমাকে কামড়ে রক্ত বের করে দিতে? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? এমনি সময় তো তোমার মুখে রকেটের গতিতে ছুটে চলে, এখন কুলো পেটেছ কেন মুখে? তুমি যদি ভেবে থাকো চুপ করে থেকে তুমি পার পেয়ে যাবে, তবে সেটা ভুল ভাবছ। আমার প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তুমি এখান থেকে এক পাও নড়তে পারবে না। স্রোত বুঝতে পারল আজ তার রক্ষা নেই। স্রোত চোখ বন্ধ করে মনে মনে আল্লাহকে বলল, হে আল্লাহ, এই যাত্রায় বাঘের হাত থেকে আমার মতো বিড়ালকে বাঁচিয়ে দাও। বিশ্বাস করো, আর জীবনই এই স্যারের মুখোমুখি হব না। আমি সারাক্ষণ মাথায় ঘোমটা দিয়ে থাকবো, তবুও আমাকে রক্ষা করো আল্লাহ। স্রোত টিপ টিপ করে এক চোখ খুলে দেখল আবদ্ধ তার দিকে হিংস্র দানবের মতো তাকিয়ে রয়েছে। স্রোত আবদ্ধের সামনে থেকে পালানোর রাস্তা খুঁজে বের করতে লাগলো, কিন্তু কোনো রাস্তা খুঁজে না পেয়ে সিনেমার মতো মা তুমি এখানে বলে দৌড়ে ছুটি পালাতে গেলেই দরজার সাথে আঘাত লেগে ঠাস করে ফ্লোরে পড়ে গিয়ে বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে কান্না করতে শুরু করে দিল। আবদ্ধ স্রোতের কান্না দেখে তৎক্ষণিক দৌড়ে এসে স্রোতকে পাজা কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দিয়ে বলল, তুমি কোন ধাতু তৈরি বলো তো? আমি বাঘ না ভালুক যে আমার থেকে তোমাকে পালাতে হচ্ছিল? হলো তো এখন, ব্যথা কে পেল শুনি? যাক, ভালোই হয়েছে। আমি বাবাকে কল করে বলে দিচ্ছি আপনার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, আমরা আজ আসতে পারছি না। স্রোত বলল, একদমই নয় স্যার, আমার কিছুই হয়নি, আমি একদম সুস্থ আছি বলে স্রোত বিছানা থেকে নেমে হাঁটতে হাঁটতে বলল, এই দেখুন আমি হেঁটে বেড়াচ্ছি।
আবু তো বলল, তাহলে একটু আগে যে কান্না করলে? স্রোত বলল, এটা ঢং করে করেছিলাম স্যার। আপনি জানেন না মেয়েরা জন্মগত ঢঙই হয়, মেয়ে হয়ে একটু একটু ঢং না করলে হয় বলুন? আবু তো কিছু বলতে যাবে তার আগেই অঞ্চুম আরা বেগম এসে বলল, সুন্দরী বউ পেয়ে এই বুড়ির কথা ভুলে গিয়েছো দাদু ভাই? সেই 7টা বেজেই তোমাকে রুমে আসতে দেখেছি, আর এখন প্রায় 9টা বাজতে চললো। বউয়ের সাথে গল্প করার জন্য সারা রাত সময় পেয়েছো, তবুও দিনে এসেও এত কিসের আলাপ করছো দাদু ভাই? আবু তো বলে, বলো কি, এত বেলা হয়ে গিয়েছে আর আমি টেরও পেলাম না? আঞ্জুম আরা বেগম বলল, নতুন নতুন বিয়ের পর এমন হয় দাদু ভাই, তখন চারিপাশে সব কিছু রঙিন হয়ে ওঠে। মনে হয় ঘড়ির কাঁটা যদি কিছু সময়ের জন্য থেমে যেত, তাহলে প্রিয় মানুষটার সাথে আরও কিছু মুহূর্ত স্মরণীয় হতো। যাই হোক, নিচে এসো, তোমাদের জন্য সবাই অপেক্ষা করছে। আবু তো আঞ্জুম আরা বেগমকে জড়িয়ে ধরে বলল, তুমি যাও, আমি স্রোতকে নিয়ে আসছি। ঠিক আছে বলে আঞ্জুম আরা বেগম আবতের রুম থেকে বেরিয়ে গেলেন। তিনি যেতেই আবত দরজা বন্ধ করে দিয়ে নেশা ভরা দৃষ্টিতে স্রোতের দিকে তাকিয়ে রইল। স্রোত বলল, আপনি দরজা বন্ধ করলেন কেন? আবত বলল, তোমার সাথে রোম্যান্স করব বলে ডার্লিং। রোম্যান্সের সময় কেউ নিশ্চয়ই দরজা খোলা রেখে রোম্যান্স করে না। স্রোত বলল, সরি। স্রোত আবদ্ধের এমন লাগামহীন কথা হজম করতে পারল না। স্রোত চোখ বড় বড় করে বলল, কী সব উল্টোপাল্টা কথা বলছেন স্যার? গাঞ্জা টাঞ্জা খাইছেন নাকি? আবু তো বলল, তুমি নিজেই তো একটা আস্ত গাজার গাছ। তোমার দু চোখ গাজাই চাষ করা, তাকালেই নেশা ধরে যায়। খাওয়া লাগে না ডার্লিং। স্রোত বলল, হায় আল্লাহ, কী সব আবল তাবল বকছেন আপনি? মাথা খারাপ হয়ে গেছে আপনার? প্রত্যুত্তরে আবু কিছু না বলে এক পা করে স্রোতের দিকে এগিয়ে গেলে স্রোত আবুকে নিচের দিকে এগিয়ে আসতে দেখে এক পা করে পিছিয়ে গিয়ে তোতলাতে তোতলাতে বলল, আপনি এভাবে আমার দিকে এগিয়ে আসছেন কেন? আবু তো বলল, তুমি পিছিয়ে যাচ্ছ কেন? স্রোত বলল, আপনি এগিয়ে আসছেন বলেই তো আমি পিছিয়ে যাচ্ছি। বলতে বলতেই স্রোত ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে গেলেই আবদ্ধ দু হাতে স্রোতের কোমর জড়িয়ে ধরে স্রোতকে নিজের সাথে মিশিয়ে নিল। আবদ্ধের স্পর্শ পেয়ে স্রোত যেন জমে বরফ হয়ে গেল। তার হাত পা ক্রমশ অবশ হতে শুরু করলো। আবদ্ধ তখনও ঘোর লাগা দৃষ্টিতে স্রোতের কাঁপতে থাকা অবস্থির দিকে তাকিয়ে থেকে বলল, নাও আই ওয়ান্ট টু ড্রিঙ্ক দ্য হানি অফ ইউর লিপস। স্রোত বলল, মানে? আবদ্ধ বলল, আই ডোন্ট বিলিভ ইন ওয়ার্ডস, আই বিলিভ ইন অ্যাকশন। বলেই আবদ্ধ স্রোতের ওষ্ঠের সাথে নিজের ওষ্ঠ মিলিয়ে দিল। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় স্রোত। সে আবদ্ধের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করে, কিন্তু আবদ্ধের কাছে হার মেনে এক পর্যায়ে নিজেও আবদ্ধের ভালোবাসা শিখতে হয়। কিছুক্ষণ পর আবদ্ধ স্রোতকে ছেড়ে দেয়। স্রোত লজ্জায় দু হাতে মুখ ঢেকে নেয়। ঠিক তখনই আবদ্ধ স্রোতের সামনে তুড়ি বাজিয়ে বলল, হে ইউ, সে কখন থেকে ডেকে চলেছি, কথা কানে যাচ্ছে না তোমার? কী এত ভাবছিলে তখন থেকে? আবদ্ধের কর্কশ কণ্ঠস্বর শুনে ধ্যান ভাঙে স্রোতের। কিছুক্ষণ আগে অঞ্চুমারা বেগমের সাথে আবদ্ধ দুষ্টুমি করছিল দেখে স্রোত সেখান থেকে সরে এসে মোবাইলে স্টার জলসা তোমাদের রানী সিরিয়াল দেখছিল। সিরিয়ালে দুর্জয় আর রানীর রোমান্স দেখতে দেখতে কখন যে দুর্জয় রানীর জায়গায় নিজেকে আর আবদ্ধকে কল্পনায় ভাবতে শুরু করেছে নিজেও বুঝতে পারেনি স্রোত। যখন বুঝতে পারে তখন স্রোত মনে মনে নিজেকে অকথ্য ভাষায় গালি দিয়ে বলল, ছি 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 ছি, স্যারের সাথে সব, ছি ছি, আল্লাহ আমার মরণ দাও। স্রোতকে বিড়বিড় করতে দেখে আবদ্ধ টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। প্রায় 20 মিনিট পর আবদ্ধ শাওয়ার নিয়ে বেরিয়ে এসে দেখে স্রোত সেখানেই ঠায় দাঁড়িয়ে রয়েছে। আবদ্ধ এক নজর স্রোতের দিকে তাকিয়ে রেডি হতে শুরু করলো, যা দেখে স্রোত ফোড়ন কেটে বলল, এই বলছিলেন আপনি আমাদের বাড়ি যাবেন না, এখন তো দেখছি শ্বশুর বাড়ি যাওয়ার জন্য আপনার তর সইছে না, আমার আগেই রেডি হতে শুরু করেছেন। আবদ্ধ বলল, আমি শ্বশুরবাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি না, ওকে? প্রিন্সিপাল স্যার কল করেছিল, আমাকে ভার্সিটিতে যেতে হবে। স্রোত বলল, তাহলে কি আমরা বাড়ি যাওয়া হবে না? কতদিন হয়ে গেল পাপা মামকে দেখি না। পাপাকে তো বলে দিয়েছি আজ আমরা ওই বাড়িতে যাব। এখন যদি আমরা না যাই পাপা খুব কষ্ট পাবে।
আবদ্ধ বলল, আমি কি একবারও বলেছি আমরা যাব না? স্রোত বলল, আপনি তো কলেজে যাচ্ছেন, তাহলে কি আমি একা যাব? আবদ্ধ বলল, না, আমি যখন তোমার বাবাকে কথা দিয়েছি তোমাকে আমার সাথে করে নিয়ে যাব বলেছি, তখন আমরা দুজনেই যাব। তুমি বাড়ি থেকো, আমি কাজ শেষ করে তোমাকে পিক করে নিব। স্রোত বলে, তাহলে তো আপনার ঝামেলা হবে স্যার, আমার জন্য আবার আপনাকে বাড়িতে আসতে হবে। তার চেয়ে বরং আমিও আপনার সাথেই যাই। আপনার ভয় নেই, আপনি কলেজ থেকে বেশ খানিকটা দূরে আমাকে নামিয়ে দেবেন, আমি ওই রাস্তাটুকু হেঁটে চলে যেতে পারবো। আপনি আপনার কাজ শেষ করবেন, আর আমি ততক্ষণে নিচ্ছর ইশফা বাবুয়ের সাথে আড্ডা দিব। তারপর আপনার কাজ শেষ হলে দুজনে একসাথে বাবার বাড়ি যাব। আইডিয়াটা দারুণ না স্যার? আবদ্ধ বলল, আইডিয়া ভালো, বাট তোমার রেডি হতে অনেকটা সময় লেগে যাবে। তাছাড়া সকালে ব্রেকফাস্ট শেষ করে তোমার মেডিসিন নিতে হবে, সব মিলিয়ে আমার লেট হয়ে যাবে। স্রোত বলল, হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলেছেন স্যার, তাহলে আপনি যান, আমি রেডি হয়ে আরুর সাথে আসছি। আবদ্ধ বলল, ঠিক আছে, আমি তাহলে আসছি, তুমি সাবধানে এসো বলে আবদ্ধ বেরিয়ে পড়ে। আবদ্ধের যাওয়ার পানে তাকে স্রোত বলল, ইস, মানুষটা কত ভাবে আমাকে নিয়ে। যত দিন যাচ্ছে আমি মানুষটার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি, তাকে নিয়ে ভাবতে শুরু করেছি। তবে কি আমার জীবনেও প্রেম আসতে চলেছে? স্রোত আকাশ কুসুম ভাবতে ভাবতে আরফার রুমে গিয়ে দেখলো আরফা নেই। আরফাকে না পেয়ে স্রোত সালমা বেগমের কাছে এসে আরফার কথা জিজ্ঞেস করতেই তিনি বললেন, আরু তো কলেজে চলে গিয়েছে, তোমরা আজ ওই বাড়িতে যাবে বলে আরু আর তোমাদের ডিস্টার্ব করেনি। স্রোত বলল, সবই তো ঠিকঠাক ছিল মা, এখন আবার স্যারের ডাক এসেছে, স্যার কলেজে চলে গেলেন, স্যার কলেজ থেকে আবার কষ্ট করে আমাকে নিতে বাড়িতে আসবে, তাই আমি ভাবলাম আমিও কলেজে যাই, তাহলে স্যারের আর কষ্ট করে আমাকে নিতে আসতে হবে না। সালমা বেগম বলল, দুজনেই তো চলে গেল, তোমার একা একা যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি রেডি হয়ে এসো, আমি তোমার শ্বশুরকে কল করছি, তিনি তোমাকে ড্রপ করে দিবেন। স্রোত বলল, না না মা, তার কোনো প্রয়োজন নেই, আমি একা যেতে পারবো। তাছাড়া অনেক সময় আমি বাড়ি থেকেও একা একা কলেজে গিয়েছি, কোনো সমস্যা হয়নি, আজও কোনো সমস্যা হবে না, একদিনের তো ব্যাপার। সালমা বেগম বলল, ঠিক আছে মা, সাবধানে যেও। স্রোত বলল, ওকে মা বলে স্রোত উপরে এসে রেডি হয়ে সালমা বেগম, অঞ্জুম আরা বেগমের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। আর ভাগ্যক্রমে তাড়াতাড়ি রিস্কাও পেয়ে যায়। স্রোত আর এক মুহূর্ত দেরি না করে রিস্কায় বসে পড়ে, কিন্তু কিছু দূর যাওয়ার পর রিস্কাওয়ালা ফোন বেজে ওঠে। তার স্ত্রী লেভার পেন উঠেছে শুনে তিনি আর স্থির থাকতে পারেন না। স্রোতকে সেখানেই নামিয়ে দিয়ে চলে যেতে গেলেই স্রোত তার হাতে 1,000 টাকার 5টা চকচকে নোট গুঁজে দেয়। টাকাটা পেয়ে রিস্কাওয়ালার চোখ খুশিতেই ছলছল করে ওঠে। তিনি প্রাণ ভরে স্রোতের জন্য দোয়া করে যান। মানুষটার চোখে খুশির ঝিলিক দেখে স্রোতেরও চোখ ভিজে যায়। স্রোত চোখের পানি মুছে কয়েক কদম এগিয়ে যেতেই একজন মাস্ক পরা রিস্কাওয়ালা স্রোতের সামনে এসে দাঁড়ায়। স্রোতও কোনো কিছু না ভেবে রিস্কায় বসে পড়ে। কিন্তু কিছু সময় অতিবাহিত হওয়ার পর স্রোত লক্ষ্য করে রিস্কা অন্য কোনো নির্জন রাস্তার দিকে যাচ্ছে, যা দেখে তৎক্ষণাৎ স্রোতের মধ্যে ভয় জেগে বসে। স্রোত রিস্কাওয়ালাকে বারবার রিস্কা থামাতে বলে, কিন্তু তার মধ্যে রিস্কা থামানোর কোনো হেলদোল দেখতে না পেয়ে স্রোত চলন্ত রিস্কা থেকে রাস্তায় ঝাঁপিয়ে পড়ে, যার ফলস্বরূপ বেশ আঘাত লাগে স্রোতের। স্রোত ব্যথায় আর্তনাদ করে ওঠে। স্রোত কী করবে বুঝতে পারে না। হুট করে স্রোতের ফোনের কথা মনে পড়ে। স্রোত ব্যাগ থেকে ফোন বের করে কল লিস্টে গিয়ে অ্যাটিটিউডে দোকানদারের নাম সেভ করা নাম্বারে কল দিতে যাবে। তার আগেই কেউ একজন পিছন থেকে স্রোতের মাথায় আঘাত করে। তৎক্ষণাৎ স্রোতের হাতে থেকে ফোন রাস্তায় পড়ে যাওয়ার সাথে স্রোতও রাস্তায় লুটিয়ে পড়ে। আই লাভ ইউ আবদ্ধ স্যার, আই লাভ ইউ সো মাচ। বিশ্বাস করুন আবদ্ধ, আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না, আপনাকে ছাড়া আমি অসম্পূর্ণ। শুধুমাত্র আপনার জন্য আমি হাজার হাজার ছেলেকে রিজেক্ট করেছি। 30+ বয়সেও অবিবাহিত হয়ে জীবন পার করছি। আপনাকে মনে প্রাণে আমি আমার স্বামী হিসাবে গ্রহণ করে নিয়েছি। উইল ইউ ম্যারি মি আবদ্ধ? প্লিজ, আপনি আমাকে ফিরিয়ে দিবেন না আবদ্ধ? আবদ্ধ বলল, আর ইউ ক্রেজি? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হোয়াট ডিড ইউ সে? প্রকৃতি ম্যাম বলল, হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি আবদ্ধ। আপনার চোখের দিকে তাকালে আমি ঠিক থাকতে পারি না। আপনি যদি আজ আমাকে রিজেক্ট করেন, তাহলে আগামীকাল আমার বাড়িতে গিয়ে আপনাকে আমার জানাজায় শারিক হতে হবে।
আর তার জন্য দায়ী থাকবেন আপনি আবদ্ধ, আপনি। দেখুন ম্যাম, আপনি অ্যাডাল একজন মেয়ে, আপনার সাথে এমন পাগলামি মানায় না। তাছাড়া আমি আপনাকে সবসময় আমার কলিগের নজরে দেখে এসেছি। আপনাকে ভালোবেসে বা বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। আমার কাছে সময়ের মূল্য অনেক বেশি। আপনার সাথে অযথা কথা বলে সময় নষ্ট করার ইচ্ছা বা সময় কোনোটাই আমার নেই। আই হ্যাভ টু গো বলে আবদ্ধ ক্যাফে থেকে বের হওয়ার জন্য পা বাড়াতেই প্রকৃতি আবদ্ধের পা জড়িয়ে ধরল। আবদ্ধ ভার্সিটি এসে প্রিন্সিপাল স্যারের সাথে কথা শেষ করে স্রোতের নাম্বারে কল করতে যাবে, ঠিক তখনই প্রকৃতি ম্যাম আবদ্ধকে এই ক্যাফেতে জরুরি কথা আছে বলে ডেকে নিয়ে আসে। আবদ্ধ ক্যাফে এসে দেখে পুরো ক্যাফে তাদের জন্য বুক করা হয়েছে। শুধু তাই নয়, ক্যাফেতে সুন্দর করে বেলুন দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আবদ্ধ বিরক্তি নিয়ে ভেতরে যাওয়ার সাথে সাথেই প্রকৃতি আবদ্ধের সামনে হাঁটু গেড়ে বসে এক গুচ্ছ লাল গোলাপ তার দিকে বাড়িয়ে দিয়ে আবদ্ধকে তার মনের কথা জানায়। কিন্তু আবদ্ধ যখন প্রকৃতিকে রিজেক্ট করে দিয়ে ক্যাফে থেকে বেরিয়ে আসতে যায়, তখনই প্রকৃতি আবদ্ধের পা জড়িয়ে ধরল, যা দেখে আবদ্ধ বিরক্তি নিয়ে বলল, আপনি এমন নাটক করবেন বলে আমাকে এখানে ডেকেছিলেন? প্রকৃতি ম্যাম বলে, আমার ভালোবাসা আপনার কাছে নাটক মনে হচ্ছে আবদ্ধ? আমার ভালোবাসার কোনো মূল্য নেই আপনার কাছে? আপনাকে আগেও বলেছি আর এখনও বলছি, আপনাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয়। আমাকে যেতে হবে, পা ছাড়ুন ম্যাম। কিন্তু কেন আবদ্ধ? কেন আপনি আমাকে ভালোবাসতে পারবেন না? কিসের কমতি আছে আমার মধ্যে? আপনি যতক্ষণ না পর্যন্ত আমাকে ভালোবাসতে না পারার কোনো নির্দিষ্ট কারণ বলতে পারছেন, ততক্ষণ আমি আপনার পা ছাড়ব না আবদ্ধ। আবদ্ধ বলে, ছেলে মানুষই করবেন না ম্যাম। আমি আবারও বলছি, আমার পা ছাড়ুন। প্রকৃতি ম্যাম বলে, না, ছাড়ব না। আপনি আগে বলুন, কেন আমাকে ভালোবাসতে পারবেন না? আবদ্ধ বলে, বিকজ আই অ্যাম ম্যারিড, আই হ্যাভ এ ওয়াইফ অ্যান্ড আই লাভ মাই ওয়াইফ ভেরি মাচ। আই ওয়ান্ট টু স্পেন্ড দ্য রেস্ট অফ মাই লাইফ হোল্ডিং ইজ হ্যান্ড। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আবদ্ধ স্যার বিবাহিত কথাটা শুনে আপনা আপনি হাত আগলা হয়ে গেল প্রকৃতির। প্রকৃতির মনে মনে বলল, তার মানে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক। অবশ্য ঠিক হবারই কথা। প্রকৃতির সিক্স সেন্স যেটা ডাউট করে সেটাই হয়। তবে আমি ভেবেছিলাম হয়তো আপনি শুধুমাত্র স্রোতকে পছন্দ করেন, কিন্তু এখন তো দেখছি জল অনেক দূর পর্যন্ত গড়িয়ে পড়েছে। আপনি অনেক ফাস্ট আবদ্ধ। আপনার একমাত্র বিবাহিত বউটা যে স্রোত, সে বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। কিন্তু আপনি অনেক দেরি করে ফেলেছেন আবদ্ধ। এতক্ষণে পাখির কাছে বন্দি হয়ে গেছে। আপনি চাইলেও আর কিছু করতে পারবেন না। আপনি শুধু আমার ছিলেন, এখন আছেন, আর ভবিষ্যতেও আমারই থাকবেন আবদ্ধ, শুধুমাত্র আমারই। আপনাকে আমি আমার কলিজার ভেতরে গেঁথে রাখবো। আপনি চাইলেও আমার থেকে দূরে সরে যেতে পারবেন না, কখনোই না। আবদ্ধ ক্যাফে থেকে বেরিয়েই স্রোতের নাম্বারে কল করে, কিন্তু ফোন বন্ধ বলছে দেখে আবদ্ধ আরফার নাম্বারে কল করে। আরফা তখন ইশফা আর নিথরের সাথে মাঠে আড্ডা দিচ্ছিল, কিন্তু তাদের আড্ডার মধ্যমণি স্রোত না থাকায় তাদের আড্ডা ঠিক জমে উঠছিল না। সবাই মিলিয়ে স্রোতকে নিয়ে কথা বলছিল। তখনই আরফার ফোনে বেজে ওঠে। আরফা ফোনের স্ক্রিনে ভাইয়া নামটা জলজল করতে দেখে এক মুহূর্ত দেরি না করে কল রিসিভ করে সালাম দিয়ে জিজ্ঞেস করে, তোমরা পৌঁছে গিয়েছো ভাইয়া? বাবুই কোথায়? বাবুইকে ফোনে পাচ্ছি না কেন? আবদ্ধ জিজ্ঞেস করে, স্রোত তোর সাথে নেই? আরফা বলে, না ভাইয়া, ইনফ্যাক্ট বাবুই তো ভার্সিটিতেই আসেনি। আবদ্ধ বলে, কি বলছিস তুই আরু? স্রোতের তো ভার্সিটিতে আসার কথা ছিল। ঠিক আছে আরু, আমি এখন রাখছি বলে আবদ্ধ কল কেটে দিয়ে বাড়িতে সালমা বেগমের ফোনে কল দিল। সালমা বেগম আবদ্ধের কল পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেল। তার চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। তিনি কাঁপা কাঁপা হাতে কল রিসিভ করতেই ফোনের অপর প্রান্ত থেকে আবদ্ধ বলল, স্রোত কি বাড়িতে রয়েছে? সালমা বেগম বলল, না তো, স্রোতমা আপনি ভার্সিটিতে যাওয়ার পরপরই তো বেরিয়ে গিয়েছে। আমি বারবার বলেছিলাম আপনার বাবা স্রোতকে পৌঁছে দিবে, কিন্তু স্রোতমা আমার কোনো কথা শোনেনি, সে একাই চলে গিয়েছে। আবদ্ধ বলে, কিন্তু স্রোত তো ভার্সিটিতে আসেনি। সালমা বেগম বলে, হায় আল্লাহ, কী বলছেন আপনি? স্রোতমায়ের কোনো বিপদ হলো না তো? স্রোতমা যাওয়ার পর থেকেই আমার ভেতরটা কেমন যেন কু ডাকছিল, স্রোতের যেন কিছু না হয়। প্রত্যুত্তরে আবদ্ধ কিছু না বলে কল কেটে দিয়ে সাইফুল ভুইয়ার নাম্বারে কল দেয়। সাইফুল ভুইয়া
ফোন রিসিভ করে সালাম দিয়ে এটা ওটা জিজ্ঞাসা করার পর বলল, আপনারা কখন আসবেন আব্বা? সেই সকাল থেকে আমরা আপনাদের জন্য অপেক্ষা করছি। আপনাদের তো সকাল সকাল আসার কথা ছিল, এখনও আসেননি কেন আব্বা? কথাটা শোনা মাত্রই আবদ্ধ শীতের মধ্যেও ঘামতে শুরু করলো। আবদ্ধ মনে মনে বলল, তার মানে স্রোত ওই বাড়িতেও যায়নি, বাড়িতে নেই, বাসাটাতে আসেনি। তাহলে এটা গেল কোথায়? দিকে আবার ফোনটাও বন্ধ রয়েছে। তাহলে কি সত্যিই স্রোতের কোনো বিপদ হলো? না না, এটা কিছুতেই হতে পারে না। আমি বেঁচে থাকতে আমার স্রোতের কিচ্ছু হতে পারে না। আবদ্ধ সাইফুল ভুঁইয়ার কাছে স্রোত মিসিং হওয়ার কথা হাইড করে কথা বলা শেষ করে। তার পুলিশ ফ্রেন্ড নিলয়কে কল করে সবটা খুলে বলল। নিলয় তৎক্ষণিক গাড়ি নিয়ে আবদ্ধর কাছে ছুটে এলে আবদ্ধকে হাঁক করে বলল, ডোন্ট টেক এ টেনশন, এভরিথিং উইল বি ফাইন। আমি স্রোতের নাম্বার ট্র্যাক করছি। স্রোতের লাস্ট লোকেশন একটা নিরিবিলি রাস্তা দেখাচ্ছে। আমার মনে হয় আমাদের সেখানে যাওয়া উচিত। সেখান থেকে আমরা নিশ্চয়ই স্রোতের ব্যাপারে কিছু একটা জানতে পারবো। আবদ্ধ বলল, জানতে পারবো বললে হবে না নিলয়। আই ওয়ান্ট স্রোত অ্যাট এনি কস্ট। নিলয় বলল, আই উইল ট্রাই মাই বেস্ট বলে আবদ্ধ নিলয় দুজনেই স্রোতের লাস্ট লোকেশনে চলে আসে। নিলয় আবদ্ধ দুজনেই গাড়ি থেকে নেমে স্রোতের ছবি দেখিয়ে সবাইকে স্রোতের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু কেউ স্রোতের ব্যাপারে কিছু বলতে পারে না দেখে আবদ্ধের অবস্থা যেন পাগল প্রায় হয়ে যায়। আবদ্ধ হাঁটু কেড়ে রাস্তায় বসে পড়ে, আর তখনই আবদ্ধ চোখ যায় রাস্তায় পড়ে থাকা রক্ত মাখা একটা ওড়নার দিকে। মালটা কিন্তু হেব্বি দেখতে বস। ফিগার দেখেছিস মামা? একদম চিকনি চেমেলে, মনে হচ্ছে টোকা দিলেই রক্ত বের হবে। আমার কিন্তু হেব্বি মনে ধরেছে মালটাকে। চোখের সামনে এমন চাক্কাস জিনিস দেখতে পাবো কখনো ভাবতে পারিনি মামা। আমারও মনে ধরেছে মামা, কিন্তু নিজেকে কন্ট্রোল কর মামা। মেয়েটার সাথে উল্টোপাল্টা কিছু করা যাবে না, তাহলে আমরা ফেঁসে যাব। আমাদের কাজ শুধু রাতের আধারে মেয়েটাকে চালান করে গোডাউনে পৌঁছে দেওয়া। সেখানে এর মতো আরও 10 থেকে 15টা মেয়ে রয়েছে, সবকটা বিদেশে পাচার হবে। কোটি কোটি টাকা ইনকাম হবে আমাদের। প্রথম ব্যক্তি বলে, তুই ভুলে যাচ্ছিস মেয়েটাকে আমাদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে, আমরা তার সাথে যা খুশি করতে পারি। দ্বিতীয় ব্যক্তি বলে, না পারি না, ম্যাডামের নির্দেশ আছে, তার সাথে উল্টোপাল্টা কিছু করা যাবে না, তাহলে আমাদের রক্ষে থাকবে না। বুঝলি মামা, আমরা আজব দুনিয়ায় বাস করি, এখানে মেয়েরাই মেয়েদের বড় শত্রু। প্রথম ব্যক্তি বলে, হ্যাঁ মামা, ম্যাডামের নিশ্চয়ই এই মেয়ের সাথে ঘোর শত্রুতা আছে, তাই তো আমাদের কাছে 50,000 টাকার বিনিময়ে তাকে বিক্রি করে দিয়েছে। দ্বিতীয় ব্যক্তি বলে, সে যা খুশি হোক, আমাদের দেখে কোনো কাজ নেই, আমাদের কাজ আমাদের করতে হবে। প্রথম ব্যক্তি বলে, হ্যাঁ মামা, ঠিক বলেছিস, চল আমরা এখান থেকে চলে যাই, শুধু শুধু লোভ বাড়িয়ে লাভ নেই। দ্বিতীয় ব্যক্তি বলে, যাবো তো বটেই, আগে মেয়েটার জ্ঞান ফিরিয়ে আনি। বলি লোকটা এক জগ পানি ছুঁড়ে মেরে স্রোতের মুখে। 9 ডিগ্রি তাপমাত্রার মধ্যেও ফুল স্পিডে ফ্যান চালিয়ে তার নিচে স্রোতকে একটা চেয়ারে বসে হাত পা বেঁধে রাখা হয়েছে। রাস্তায় স্রোতের মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করার পর স্রোত জ্ঞান হারিয়ে সেখানেই লুটিয়ে পড়ে। এরপর তাকে গাড়িতে বসিয়ে একটা বন্ধ রুমে আটকে রাখা হয়েছে। স্রোতের চোখে মুখে পানি ছিটা লাগতেই চোখ পিটপিট করে চোখ খোলে, তার হাত পায়ে ব্যথা অনুভব করে। তৎক্ষণিক সে বুঝতে পারে তার হাত পা বেঁধে রাখা হয়েছে। স্রোত শীতে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, বাঁচাও, কেউ আছো? শুনতে পাচ্ছ আমার কথা? আমার হাতের বাঁধন খুলে দাও। তোমরা কেন আমাকে বদ্ধ রুমে আটকে রেখেছো? আমি কি ক্ষতি করেছি তোমাদের? তোমাদের কি একটুও দয়া মায়া নেই? এই ঠান্ডার মধ্যে ফ্যান চালিয়ে রেখেছো। ফ্যানটা বন্ধ করো প্লিজ, অনেক শীত লাগছে আমার। প্লিজ ফ্যানটা বন্ধ করো, আমাকে যেতে দাও প্লিজ বলে স্রোত অঝরে কান্না করতে লাগলো। কিন্তু তার কান্না, আকুতি, মিনতি কারো কর্ণপাত হলো না। স্রোত অনেক চেষ্টা করলো নিজেকে ছাড়ানোর, কিন্তু সে ব্যর্থ হয়ে চেয়ারের সাথে মাথা হেলিয়ে দিয়ে বলল, আপনি কোথায় অ্যাটিটিউডের দোকানদার? আপনাকে বড্ড মিস করছি আমি। আমি বুঝতে পারছি না আমি ঠিক কী করেছি, আমার অপরাধ কোথায়। তবে এটুকু বুঝতে পারছি সবটা আগে থেকেই পরিকল্পনা করা ছিল। কেউ একজন ইচ্ছা করে আমি প্রথমে যে রিস্কায় উঠেছিলাম তাকে ফেক কল করে সরিয়ে নিয়ে যায়, আর তারপর তারা তাদের পরিকল্পনা মাফিক এই মাস্ক পরা রিস্কাওয়ালা আমার সামনে এসে দাঁড়ায়, কারণ তারা জানতো আমি বাধ্য ছিলাম ওই রিস্কায় উঠতে। কিন্তু কে করলো এসব, আর কেনই বা করলো?
নিজেকে নিজেই প্রশ্ন করল স্রোত, কিন্তু কোনো উত্তর মিলল না। আবদ্ধ রাস্তা থেকে রক্তমাখা ওড়না তুলে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, এটা তো স্রোতের ওড়না। আমার স্পষ্ট মনে আছে, আমি যখন রুম থেকে বের হয়েছিলাম তখন স্রোত এই ড্রেসটা বের করে বিছানার ওপর রেখেছিল। তাছাড়া স্রোতের গায়ের ঘ্রাণ আমার অনেক পরিচিত। এই ওড়নায় আমি স্রোতের গায়ের ঘ্রাণ পাচ্ছি। তার মানে সত্যিই আমার স্রোতের সাথে খারাপ কিছু হচ্ছে। সব আমার দোষ। আমি যদি স্রোতকে সাথে করে নিয়ে আসতাম তাহলে এরকমটা কিছুই হতো না। এই ভুল আর কখনো করবো না আমি। একবার স্রোতের দেখা পাই, এরপর স্রোতকে আর কখনো আমার থেকে আলাদা হতে দিব না। একদম আমার কলিজার ভিতর গেঁথে রাখবো। বলতে বলতে চোখ ভিজে গেল আবদ্ধের। আবদ্ধকে এই অবস্থায় দেখে নিলয় আবদ্ধের কাঁধে হাত রেখে বলল, মুনাসফিল, আবদ্ধের চোখে পানি? হাউ স্ট্রেঞ্জ। আমি জানতাম তোর মন পাথরে পরিণত হয়েছে। আন্টির মৃত্যুর সময় তোকে শেষ চোখের পানি ফেলতে দেখেছি। এতগুলো বছর পরে আবার তোর চোখে পানি দেখতে পেলাম। প্রিয়জন হারানোর যন্ত্রণা বোধহয় এমনই হয় দোস্ত। স্রোতকে যে এতটা ভালোবাসিস, স্রোতকে বলেছিস কখনো? আবদ্ধ বলল, বলার আর সুযোগ পেলাম কই। তার আগেই নিলয় বলল, ডোন্ট ওয়ারি, আমি বলছি স্রোতের কিচ্ছু হবে না। আমি প্রতিটা থানায় স্রোতের ছবি পাঠিয়ে দিয়েছি। স্রোতকে জোর কদমে খোঁজা হচ্ছে। এটুকু তো শিওর, যা হয়েছে এখানেই হয়েছে। সামনে একটা সিসি ক্যামেরা রয়েছে। চল দোস্ত, ওই সিসি ক্যামেরার ফুটেজ থেকে আমরা হয়তো স্রোতের ব্যাপারে কিছু জানতে পারবো। সিসি ক্যামেরায় স্রোতের মুখ স্পষ্ট বোঝা গেলেও অন্যদের চেনা যাচ্ছে না। সবাই এমনভাবে মুখ ঢেকে রয়েছে যে তাদের চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ কিছু একটা দেখে আবদ্ধের চোখ আটকে যায়। আবদ্ধ নিলয়কে কিছু বলতে চাপে, তার আগেই আবদ্ধের ফোন বেজে ওঠে। আবদ্ধ ফোনের স্ক্রিনে বাবা টু নামটা দেখে ভরকে যায়। সে তাকে কি জবাব দেবে বুঝতে পারে না। আবদ্ধ কল রিসিভ করবে কি করবে না ভাবতেই কল কেটে যায়। আবদ্ধ এটাই চাচ্ছিল যেন সাইফুল ভুঁইয়ার সাথে তার কথা বলতে না হয়। আবদ্ধ খুব ভালো করে জানে তিনি স্রোতের ব্যাপারে জানতে চাইবে। আবদ্ধ তাকে মিথ্যা বলতে পারবে না, আর সত্যিটা বললে তারা খুব টেনশন করবেন। কিন্তু আবদ্ধের ভাবনার মাঝে আবারও কল বেজে ওঠে। আবদ্ধ ফোন রিসিভ করতে অপর প্রান্ত থেকে সাইফুল ভুঁইয়া বলে, আপনাকে আমি বিশ্বাস করে আমার আম্মাকে আপনার হাতে তুলে দিয়েছিলাম, কিন্তু আপনি আমার বিশ্বাসের মর্যাদা রক্ষা করতে পারেননি। আপনার সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। আমি আমার আম্মাকে আমার কাছে নিয়ে আসব। আবদ্ধ বলে, মানে কি বলছেন বাবা? সাইফুল ভুইয়া বলে, আই ওয়ান্ট ডিভোর্স। আবদ্ধ বলে, এসব কি বলছেন বাবা? কেউ না জানুক, আপনি তো জানেন আমি স্রোতকে কতটা ভালোবাসি। আপনি তো সবটা জানেন, তারপরও ডিভোর্সের কথা বলছেন বাবা। হ্যাঁ মানছি, ভুলটা আমারই হয়েছে। তাই বলে ডিভোর্স কোনো সমাধান নয় বাবা। আমি আপনাকে কথা দিচ্ছি, স্রোতের কিচ্ছু হবে না। আমি হতে দিব না। আমার সামান্য ভুলের জন্য আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি মাথায় পেতে নিব, তবু ডিভোর্সের কথা বলবেন না বাবা। আমি স্রোতকে ছাড়া অসম্পূর্ণ বাবা। সাইফুল ভুইয়া বলে, মিষ্টি কথায় চিড়ে ভিজবে না আব্বা। আপনি আপনার কথা রাখতে পারেননি। আপনাদের সকাল সকাল আমাদের বাড়িতে আসার কথা ছিল, এখনও আসেননি কেন? এই জন্য আমি খুব রাগ করেছি আপনার উপর। সাইফুল ভুইয়ার কথা শুনে হাঁপ ছেড়ে বাঁচল আবদ্ধ। আবদ্ধ মনে মনে বলল, ও মাই গড, বাবা তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। তার মানে বাবা এতক্ষণ আমার সাথে মজা করছিল। বাবা স্রোতের মিসিং হওয়ার ব্যাপারে কিছু জানে না। বাবা যেহেতু কিছু জানেন না, তাকে জানতে দেওয়াটাও ঠিক হবে না। মেয়েকে যে বড্ড বেশি ভালোবাসেন তিনি। স্রোতের মিসিং হওয়ার কথা শুনলে তিনি টেনশনে অসুস্থ হয়ে পড়বেন। সরি বাবা, এই প্রথমবার আপনাকে মিথ্যে বলতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই বাবা। আবদ্ধ থেকে রেসপন্স না পেয়ে সাইফুল ভুইয়া আবারও বলল, কথা দিয়ে কথা রাখেননি কেন আব্বা? আবদ্ধ বলল, সরি বাবা, আসলে কী হয়েছে জানেন, আমি আর স্রোত আপনাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। হুট করেই পথে আমার বেস্ট ফ্রেন্ড রকের সাথে দেখা হয়ে যায়। ওরা সপরিবারে কানাডা থাকে। কিছুদিনের জন্য দেশে এসেছিল, আবার 2-1 দিনের মধ্যে ফিরে যাবে। আমার সাথে দেখা হওয়ার পর রকি যখন জানতে পারলো আমি বিয়ে করেছি, আজ স্রোত এখন আমার সাথে রয়েছে, তখন রকি আমাকে আর স্রোতকে এক প্রকার জোর করে গাড়িতে তুলে নিয়ে ওর বাসায় চলে এসেছে। প্রায় 10 বছর পর রকি পরিবারের সাথে আমার দেখা হয়েছে। আন্টি তো আমাকে দেখেই বুকে জড়িয়ে নিয়ে সে কি কান্না। আন্টি কিছুতেই আমাকে আর স্রোতকে যেতে দিচ্ছে না। তাই ভাবলাম শ্বশুরবাড়ি তো 2 দিন পরেও যেতে পারবো, কিন্তু আন্টিরা তো 2-1 দিনের মধ্যে চলে যাবে। তাই আর আন্টি রিকোয়েস্ট ফেলতে পারিনি। আপনিই বলুন বাবা, আমি কি ভুল করেছি? সাইফুল ভাইয়া বলে, আচ্ছা ঠিক আছে আব্বা,
আমাদের এখানে না হয় একদিন পরেই আসেন, সমস্যা নেই, আপনারা এনজয় করেন। আবদ্ধ বলে, থ্যাংক ইউ সো মাচ বাবা। সাইফুল ভুঁইয়া বলে, ওয়েলকাম। আবদ্ধ বলে, তাহলে এখন রাখছি বাবা। সাইফুল ভুঁইয়া বলে, 1 মিনিট আব্বা, আমার কাছে একটু ফোনটা দিবেন। আসলে সকাল থেকে আম্মাকে ফোনে পাচ্ছি না, মনে হচ্ছে কত বছর তার কণ্ঠস্বর শুনি না। আম্মার ফোন বন্ধ কেন আব্বা? আবদ্ধ বলে, অ্যাকচুয়ালি বাবা, স্রোতের ফোনের ব্যাটারি ডাউন হয়ে গিয়েছে। আমি রকির সাথে একটু বাইরে এসেছি। আমি বাসায় গিয়ে স্রোতের সাথে আপনার কথা বলে দিব বাবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আল্লাহর খেয়াল রাখবেন। আল্লাহর খেয়াল রাখবেন আম্মা? ঠিক আছে, আল্লাহ হাফেজ, আমার খেয়াল রাখবেন বলে ফোন রেখে দেন সাইফুল ভুঁইয়া। সাইফুল ভুঁইয়ার সাথে কথা বলা শেষ করে আবদ্ধ ফোন রাখতেই নিলয় আবদ্ধের কাঁধে হাত রেখে বলল, তোকে আমি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছে আবদ্ধ। ভালোবাসা মানুষকে কত পাল্টে দিতে পারে, সেটা হয়তো তোকে না দেখলে কখনো বুঝতে পারতাম না। ভালোবেসে মিথ্যা কথা বলতে শিখে গিয়েছিস। আবদ্ধ বলে, পরিস্থিতি আমাদের কখন কোথায় নিয়ে দাঁড় করিয়ে দেয় সেটা কেউ বলতে পারে না। মিথ্যা বলা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। বাবাকে যদি বলতাম স্রোত কিডন্যাপ হয়েছে, আমি নিশ্চিত বাবা হার্ট অ্যাটাক করতেন। স্রোত তার বেঁচে থাকার কারণ। আমি বুঝতে পেরেছি স্রোতকে কিডন্যাপ কে করিয়েছে, কেন করিয়েছে। নিলয় বলল, কে? আবদ্ধ বলল, চল আমার সাথে। আমার স্রোতকে যে কষ্ট দিয়েছে আমি তাকে ছাড়বো না নিলয়, তাকে প্রাণে মেরে দিব। নিলয় বলল, তুই শান্ত হ আবদ্ধ, তুই একজন শিক্ষক হয়ে আইন নিজের হাতে তুলে নিতে পারিস না। আমি তো আছি, আমি দেখছি ব্যাপারটা, চল আমার সাথে। আবদ্ধ বলল, চল। আরফা বলল, এসব কী বলছো সৈকত? সৈকত বলল, হাউ ডিয়ার ইউ, তোমার সাহস হয় কী করে একজন টিচারকে নাম ধরে ডাকার? আবদ্ধ তোমাকে এই শিক্ষা দিয়েছি বুঝি? আরফা বলল, আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না স্যার। আপনিই তো আমাকে এখানে রেখেছিলেন, আপনিই তো আমাকে বলেছিলেন আমি যেন আপনাকে তুমি করে আপনার নাম ধরে ডাকি। আপনিই তো বলেছিলেন আপনি আমাকে ভালোবাসেন, তাহলে এখন এমন কেন করছেন স্যার? সৈকত বলল, এসব কথা তুমি কিভাবে জানলে? সৈকতের কথা শুনে আরফা তৎক্ষণিক নিজের ফোন বের করে হোয়াটসঅ্যাপে সৈকতের সাথে আরফার কথোপকথন দেখিয়ে বলল, এই দেখুন স্যার, আপনি নিজে চোখে দেখুন, আমাদের কত কথা হয়েছে। আপনি কতবার আমাকে আই লাভ ইউ বলেছেন, আমাকে বিয়ে করতে চেয়েছেন। সৈকত বলল, ও শিট, আমি তোমাকে সবসময় আমার ছোট বোনের নজরে দেখেছি। তোমাকে ভালোবাসা তো দূরের কথা, তোমার জন্য আমার মনে কখনো কোনো প্রকার অনুভূতি তৈরি হয়নি। আমি তোমাকে নয়, স্রোতকে ভালোবাসি আরফা। আর এসব কথা আমি স্রোতকে বলেছি, তোমাকে নয় আরফা। আমি তোমাকে নয়, স্রোতকে ভালোবাসি। কথাটা শুনে 2 কদম পিছিয়ে গেল আরফা। তার হাত থেকে ফুলের তোড়াটা নিচে পড়ে যায়। গত রাতে সৈকত যখন বলেছিল ভালোবাসি, তখন আরফার খুশিতে চোখ থেকে পানি গড়িয়ে পড়েছিল। সৈকত আরফাকে বলেছিল দেখা করার জন্য। সেই খুশিতে আরফা সারা রাত ঘুমাতে পারেনি। বিছানায় শুধু ছটফট করেছে আর সকাল হওয়ার অপেক্ষা করেছে। সকাল সকাল মেয়েটার সাজগোজ করে কত আশা নিয়ে এসেছিল। প্রিয় মানুষটার হাতে হাত রেখে বাঁচার স্বপ্ন দেখেছিল। কিন্তু কে জানতো যে অযথা মরীচিকার পেছনে ছুটছে। আরফা নিজেকে সামলে নিয়ে বলল, কিন্তু আমার আপনার সাথে চ্যাটিং হয়েছে, স্রোতের সাথে নয়। সৈকত বলল, তার মানে এটা তোমার নাম্বার? আরফা বলল, জি স্যার। সৈকত বলল, ও শিট, হাউ কুড আই মেক সাচ এ বিগ মিস্টেক। সরি আরফা, ভুলটা আমারই হয়েছে। কিছুদিন আগে স্রোত এই নাম্বার থেকে কল করে পড়া জানতে চেয়েছিল। আমি সেই নাম্বারটা তখনই স্রোত দিয়ে সেভ করে রেখেছিলাম। আমি স্রোতকে ভেবেই তোমাকে এসব কথা বলেছি। সরি আরফা। আরফা বলে, সরি বললে সব ঠিক হয়ে যাবে না স্যার। আপনি কত সহজে আপনার ভুলের কথাটা বলে দিলেন, কিন্তু আমার ভালোবাসায় কোনো ভুল ছিল না স্যার। আমার কিশোরী বয়স থেকে আপনার প্রতি একটু একটু করে অনুভূতি সৃষ্টি হয়েছে। আপনাকে নিয়ে ভাবতে ভাবতে রাতে আমার 2 চোখের পাতা এক হয়েছে। আবার সকালে সেই আপনাকে ভেবে আমার চোখের পাতা খুলেছে। আমি সত্যিই আপনাকে অনেক ভালোবাসি স্যার। সৈকত বলল, কিন্তু তোমাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয়। তুমি যেমন আমাকে ভালোবাসো, আমাকে পেতে চাও, আমিও তেমনি স্রোতকে ভালোবাসি, স্রোতকে নিজের করে পেতে চাই। অ্যাট এনি কস্ট, প্রয়োজনে স্রোতকে পাওয়ার জন্য আমি পুরো পৃথিবীর সাথে লড়াই করে যাব। তবু স্রোতকে আমার চাইই চাই। চুমু খাবে মেয়ে? স্রোত বলল, জি না জনাব, আমি আপনার মতো চুমুখোর নই যে কোনটা পাবলিক প্লেস কোনটা বেডরুম সেটা ভুলে যাব।
আবুদু বলল, তাহলে খাবার না খেয়ে আমার দিকে এমন লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন কেন? স্রোত বলল, আপনি খাচ্ছেন না কেন? আপনার নিশ্চয়ই ক্ষুধা লেগেছে, মুখখানি শুকিয়ে এতটুকু হয়ে গিয়েছে, তবুও না খেয়ে বসে আছেন কেন? আবুদু বলল, পেটের ক্ষুধা দেখলেন মেয়ে, মনের ক্ষুধা দেখলে না। খাবার খেয়ে হয়তো পেটের ক্ষুধা মিটে যাবে, কিন্তু তোমাকে প্রাণ ভরে না দেখতে পারলে যে আমার মনের ক্ষুধা মিটবে না। স্রোত বলল, বুঝতে পেরেছি, বুড়ো বয়সে শরীরে প্রেমের জোয়ার বইছে আপনার। আবুদু বলল, আপনার এই অবস্থা দেখে খুব মজা লাগছে তোমার। সরি। আবুদু বলল, আমার এই অবস্থা দেখে খুব মজা লাগছে তোমার, তাই না? স্রোত বলল, বহুত। আবুদু বলল, আর মাত্র কালকের দিনটা যত বড় মজা করে নাও লাপাট, কারণ এর পরের দিনগুলো শুধু আমার, এখনটাই আমার। নিঃশ্বাস ফেলারও জো পাবে না তুমি। সৈকত বলল, স্রোতকে পাওয়ার জন্য আমি পুরো পৃথিবীর সাথে লড়াই করে যাব, তবু স্রোতকে আমার চাই, বিকজ আই লাভ স্রোত। তুমি খুব ভালো মেয়ে আরফা, তুমি আমার থেকে বেটার কাউকে পাবে। তখন তোমার মনে হবে আমি তোমাকে রিজেক্ট করে তোমার অনেক বড় উপকার করেছিলাম। আমি তোমাকে রিজেক্ট করেছিলাম বলেই তুমি আসল রত্ন পেয়েছ। যাই হোক, অনেক কিছু বলে ফেলেছি, সরি ফর এভরিথিং। ভালো থেকো। বলে সৈকত রেস্টুরেন্ট থেকে বেরিয়ে শপিং মলে চলে গেল স্রোতের জন্য শপিং করতে। স্রোত সৈকত রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সাথে সাথে আরফা চোখ মুছতে মুছতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে আরফা কখন যে মাঝ রাস্তায় চলে এসেছে নিজেও বুঝতে পারেনি। হুট করে আরফা খেয়াল করলো তার দিকে একটা গাড়ি ধেয়ে আসছে। দেখে মনে হচ্ছে যেন গাড়িটার ড্রাইভারই কন্ট্রোলে নেই, গাড়ি ব্রেক ফেল করেছে। আরফা এমনিতেই খুব দুর্বল ছিল, তারপর চোখের সামনে নিজের মৃত্যু ঘনিয়ে আসতে দেখে যেন তার হাত পা অবশ হয়ে গেল। আরফা চাইলেও এক পাও আগাতে পারল না। আরফা অনেকটা অস্ফুট সুরে বলল, আপনাকে না পাওয়ার যন্ত্রণা সহ্য করার থেকে মৃত্যুকে হাসি মুখে গ্রহণ করে নেওয়াই ভালো। হয় হোক মৃত্যু, মৃত্যুর জন্য প্রস্তুত আছি আমি। বলে আরফা সেখানেই ঠায় দাঁড়িয়ে থাকলো। তখনই কেউ একজন হ্যাচকা টান দিয়ে আরফাকে গাড়ির সামনে থেকে সরিয়ে নিয়ে এসে আরফার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিয়ে বলল, কার জন্য মরতে যাচ্ছিলি তুই, যে তোকে কোনোদিনও ভালোবাসিনি, যার কখনো তোর প্রতি কোনো ফিলিংস তৈরি হয়নি, তুই তার জন্য মরতে যাচ্ছিলি? সৈকতই তো তোর জীবনের সব কিছু। আরও তোর বাবা মা আবদ্ধ স্রোত, এদের ভালোবাসার কোনো মূল্য নেই তোর কাছে? আরফা বলল, নিলয় ভাই, আপনি কিভাবে জানলেন আমি সৈকত স্যারকে ভালোবাসি? আমি তো কখনো আপনাকে সৈকত স্যারের ব্যাপারে কিছু বলিনি, কিন্তু আপনি এসব জানলেন কিভাবে? নিলয় মনে মনে বলল, তুই যে আমার কলিজার ভিতর বসবাস করিস আরু, তোর ব্যাপারে সব খোঁজ খবর আমি রাখি আরু। তুই কখন কোথায় যাস, কি করিস, সবটা মুখস্থ আমার। শুনেছি মেয়েদের সিক্স সেন্স নাকি অনেক প্রখর থাকে, কোনো ছেলে তার প্রেমে পড়লে চট করে বুঝে ফেলতে পারে। অথচ আমি এক এমন গাধার প্রেমে পড়েছি যে আমি যদি তার কানের কাছে মুখ নিয়ে বলি, আমার বুকে বড্ড ব্যথা হচ্ছে রে আরু, প্রত্যুত্তরে সে বলবে, আপনার হার্টের সমস্যা হয়েছে নিলয় ভাই, আপনি হার্টের ডক্টর দেখান। আমি যে তাকে পাগলের মতো ভালোবাসি সেটা সে বোঝে না, অথচ নিজে মরিচাকার পিছনে এতগুলো বছর ছুটেছে, মাথা মোটা একটা। সৈকত স্রোতের জন্য শপিং করে নিজের কেবিনের দিকে আসে। হুট করে প্রকৃতি ম্যাডামকে কারোর সাথে ফোনে উঁচু আওয়াজে কথা বলতে দেখে সৈকত সেখানে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করে ঠিক কী হয়েছে। সৈকত ভাবে প্রকৃতি ম্যাডামের কাছে জিজ্ঞেস করবে কোনো সমস্যা আছে কিনা। ঠিক তখনই প্রকৃতি ম্যাডামের কথা শুনে থমকে যায় স্রোত। সৈকত। প্রকৃতি ম্যাম ফোনে কাউকে বলছে, স্রোত সেন্সলেস হয়ে গেছে। স্রোত সেন্সলেস হয়ে গিয়েছে মানে? কি করেছো তোমরা স্রোতের সাথে? ওপাশ থেকে উত্তর আসে, কিছু করিনি ম্যাম, এই মেয়ে এমনিতেই সেন্সলেস হয়ে গিয়েছে। প্রকৃতি ম্যাম বলে, ভূগোল বোঝাচ্ছ আমাকে? একটা মানুষ এমনি এমনি কীভাবে সেন্সলেস হয়ে যায়? তোমরা নিশ্চয়ই কিছু না কিছু একটা করেছো স্রোতের সাথে। স্রোত সেন্সলেস কেন হয়েছে? ওপাশ থেকে উত্তর আসে, হয়তো ঠান্ডায় ম্যাম। প্রকৃতি ম্যাম বলে, ঠান্ডায় মানে? ওপাশ থেকে উত্তর আসে, রুমে ফ্যান চালিয়ে দিয়েছিলাম যাতে করে মেয়েটা কষ্ট পায়। প্রকৃতি ম্যাডাম বলে, ড্যামিট, আমি তোমাদেরকে 50,000 টাকা দিয়েছি শুধুমাত্র স্রোতকে এই দেশের বাইরে চালান করে দেওয়ার জন্য। এরপর স্রোতের সাথে যা হয় হোক, সেটা আমার দেখার বিষয় নয়, কিন্তু এই শহরে থাকতে স্রোতের কিছু একটা হয়ে গেলে
আমি ফেঁসে যাব। আমি কোনো রিস্ক নিতে চাই না। যত তাড়াতাড়ি সম্ভব স্রোতকে চালান করে দাও। স্রোত এই শহরে থাকা মানে আমার বিপদ। আমি কোনো ক্রাইমে জড়িয়ে যেতে চাই না। তাহলে আমার কেরিয়ার, আমার ভালোবাসা সব শেষ হয়ে যাবে। কেউ একজন বলে, এত বড় একটা ক্রাইম করেছেন আর বলছেন আপনি কোনো ক্রাইমে জড়াতে চান না? এটা কী করে হয় বলুন তো প্রকৃতি ম্যাম? পুরুষালী কণ্ঠস্বর শুনে প্রকৃতি পেছনে তাকিয়ে দেখে সৈকত দাঁড়িয়ে রয়েছে। সৈকতকে দেখে অনেকটা ঘাবড়ে যায় প্রকৃতি। কপাল কুঁচকে আসে তার। প্রকৃতি ভয় পেয়ে খানিকটা আমতা আমতা করেই বলল, আপনি মহিলাদের মতো আড়ি পেতে আমার কথা শুনছিলেন স্যার?" সৈকত বলে, স্রোতের সাথে কি করেছেন আপনি? প্রকৃতি ম্যাম বলে, কই, কিছু না তো। স্রোতের সাথে কি করব আমি? স্রোত আমার স্টুডেন্ট, আমি তার টিচার, ব্যাস এইটুকুই। এর বাইরে স্রোতের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সৈকত বলে, সম্পর্ক না থাকলেও শত্রুতা নিশ্চয় আছে। আপনি যা যা বলেছেন সবটা শুনেছি আমি। প্রকৃতি ম্যাম বলে, শুনেছেন যখন তখন আর আপনার থেকে লুকিয়ে রেখে কোনো লাভ নেই। স্রোত আমার আর আবদ্ধের মাঝে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, তাই তো আমার পথের কাঁটা উপড়ে ফেলে দিয়েছি। আজকের পর থেকে আবদ্ধের জীবনে স্রোত নামের আর কোনো অস্তিত্ব থাকবে না। স্রোত আজ রাতেই চালান হয়ে যাবে। সৈকত বলে, সেটা আমি থাকতে কখনো সম্ভব হবে না। প্রকৃতি ম্যাম বলে, ও মাই গড, এ দেখছি এক ফুল দো মালি। মজনুর অভাব নেই মেয়েটার, কিন্তু কোনো মজনুই তাকে রক্ষা করতে পারবে না। সৈকত বলে, আমি সবার সামনে আপনার মুখোশ খুলে দিব ম্যাম। আপনার সমস্ত কথা আমার ফোনে ভিডিও করে রেখে দিয়েছি। আমি এক্ষুনি পুলিশকে কল করে বলছি। সৈকত ফোন বের করে পুলিশের নাম্বারে ডায়াল করতে যাওয়ার আগেই প্রকৃতি ফুলের টপ দিয়ে সৈকতের মাথায় আঘাত করে। সৈকত তৎক্ষণিক ফ্লোরে পড়ে যায়। প্রকৃতি তাড়াহুড়ো করে এসে সৈকতের হাত থেকেই ফোন নিয়ে গ্যালারিতে ভিডিও খুঁজতে থাকে, কিন্তু গ্যালারি ঘেঁটে কোনো ভিডিও না পেয়ে ফোন নিচে ছুঁড়ে ফেলে দিয়ে তার ভাড়া করা গুন্ডার নাম্বারে কল দিয়ে কথা বলতে বলতে জানালার কাছে এসে দাঁড়ায়। ঠিক তখনই সৈকত উঠে ভারী একটা ফুলের টব দিয়ে প্রকৃতির মাথায় খুব জোরে আঘাত করে। তৎক্ষণিক প্রকৃতির মাথায় হাত দিয়ে নিচে পড়ে যায়। মুহূর্তের মধ্যে রক্তে লাল রঙে রঞ্জিত হয়ে যায় সাদা সাদা টাইলস। সৈকত বলে, প্রকৃতি ম্যাম কি মারা গিয়েছে? ও মাই গড, ম্যামের তো শ্বাস চলছে না। তার মানে আমার ধারণাই ঠিক। রাগের মাথায় আমি কি করে করলাম? আমি খুন করে দিলাম প্রকৃতি ম্যামকে। আমি একজন খুনি? না না, আমি খুন করলেও আমি মনে মনে কোনো খুন করিনি, সুতরাং আমি খুনি না। তাছাড়া আমি যে খুন করেছি তার কোনো প্রমাণ নেই। এখানে যে সিসি ক্যামেরাটা রয়েছে সেটাও নষ্ট। কেউ জানতে পারবে না যে প্রকৃতি ম্যামের খুন আমি করিয়েছি। কিন্তু কেউ কিছু জানার আগে আমি স্রোতকে খুঁজে বের করে স্রোতকে নিয়ে অনেক দূরে চলে যাব, যেখানে কেউ থাকবে না, শুধু আমি আর আমার ভালোবাসা থাকবো। মানুষ ভালোবাসার জন্য সব করতে পারে, সেখানে নায়ক ভিলেনকে খুন করেছে। ইট ডাজন্ট ম্যাটার বিকজ এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভ অ্যান্ড ওয়ার। আবদ্ধ সিসি ক্যামেরায় গাড়ির মধ্যে প্রকৃতির অবয়ব দেখতে পেয়েছিল। তখনই আবদ্ধের প্রকৃতিকে নিয়ে সন্দেহ হয়। আবদ্ধ সে কথাটা নিলয়কে বলতে চায়, কিন্তু তার আগেই আবদ্ধের কল আসে। দেখে আবদ্ধ নিলয়কে যে কথাটা বলতে পারে না। আবদ্ধ নিলয়কে সাথে করে সোজা ভার্সিটিতে চলে আসে। ততক্ষণে ভার্সিটি প্রায় ফাঁকা হয়ে গিয়েছে। সব স্টুডেন্ট যার যার গোপন্তি রওনা করেছে। শুধুমাত্র পিয়ন আর দু একজন স্টুডেন্ট আছে। আবদ্ধ পিয়নকে দেখা মাত্রই প্রকৃতি ম্যামের কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, সব ক্লাস তো শেষ, সব স্টুডেন্ট যার যার মতো চলে গিয়েছে। প্রিন্সিপাল স্যারের একটা জরুরি কল এসেছিল, তাই তিনি আপনি যাওয়ার পরপরই বেরিয়ে গিয়েছিলেন। সৈকত স্যারকে কিছুক্ষণ আগে যেতে দেখলাম, কিন্তু প্রকৃতি ম্যামকে যেতে দেখিনি। হয়তো তার কেবিনেই আছে। কিন্তু প্রকৃতি ম্যামকে আজ যেন অন্যরকম লাগছিল। হয়তো কোনো বিষয় নিয়ে অনেক টেনশনে ছিলেন। ক্লাসেও মনোযোগ দিতে পারেননি। বারবার তার ফোনে কারো কল আসছিল। মনে হচ্ছিল তিনি কোনো সমস্যায় জর্জরিত হয়ে পড়েছেন। পিয়নের কথা শুনে আবু তো আর এক মুহূর্ত দেরি না করে প্রকৃতি ম্যামের কেবিনের দিকে এগিয়ে যেতেই রক্ত দেখতে পায়। রক্ত দেখে আবু তো অনেকটা অবাক হয়ে বলল, এখানে রক্ত এলো কোথা থেকে? রক্ত দেখে তো মনে হচ্ছে কারো অনেক বেশি আঘাত লেগেছে, ক্ষত অনেক গভীর মনে হচ্ছে। নিলয় বলল, তাড়াতাড়ি চল দোস্ত, হয়তো এখানে কোনো ক্রাইম হয়েছে। নিলয় আবদ্ধ দুজনেই দৌড়ে এসে দেখে প্রকৃতি ম্যাম রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে রয়েছে। নিলয় এসে প্রকৃতির নাকের নিচে হাত দিয়ে চেক করে দেখে বলল, আমরা আসতে অনেক দেরি করে ফেলেছি, সে স্টেট। আবদ্ধ বলল, কি বলছিস তুই? নিলয় বলল, ঠিকই বলছি দোস্ত, এই দেখ, এইখানে দুইটা টবে রক্ত লেগে রয়েছে, একটা ভারী টব আর একটা হালকা।
অর্থাৎ এখানে প্রকৃতি ম্যাম বাদে আরও একজন ছিল। তার সাথে নিশ্চয়ই ম্যামের হাতাহাতি হয়েছে। ম্যাম হয়তো তাকে এই হালকা টপটা দিয়ে আঘাত করেছিল, কিন্তু অপরাধী তাকে এই ভারী টপ দিয়ে আঘাত করেছে। আঘাতটা খুব জোরে করা হয়, যার কারণে তৎক্ষণিক ম্যামের মৃত্যু হয়। আবদ্ধ বলে, কিন্তু আমি তো প্রকৃতি ম্যামকে অপরাধী মনে করছিলাম। আমি শিওর স্রোতের মিসিং হওয়ার পেছনে প্রকৃতি ম্যামের হাত ছিল। আমি চেয়েছিলাম আসল অপরাধী শাস্তি পাক। আমি সত্যি প্রকৃতি ম্যামকে এখানে এই অবস্থায় দেখতে চাইনি। আমি কখনো ভাবিনি যাকে ধরতে এসেছিলাম তাকে মৃত অবস্থায় দেখতে হবে। কিন্তু ম্যামের খুন করলো কে, আর কেনই বা করলো? নিলয় বলল, কে খুন করেছে সেটা প্রমাণ ছাড়া এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু আমি হলফ করে বলতে পারি প্রকৃতি ম্যামের খুন কোনো পুরুষ মানুষ করেছে। আবদ্ধ বলল, এত শিওর হয়ে কিভাবে বলছিস? নিলয় বলল, এই টপটা দেখছিস কত ভারী? কোনো মহিলার পক্ষে এত ভারী টপ তুলে কাউকে আঘাত করা পসিবল না, সে যতই স্বাস্থ্যবান ও শক্তিশালী হোক না কেন। খুনি নিশ্চয়ই ম্যামের পরিচিত কেউ। এই টপ থেকে খুনির ফিঙ্গার প্রিন্ট পাবো। রক্ত থেকে ডিএনএ টেস্ট করে খুব সহজেই খুনিকে ধরতে পারবো। আবদ্ধ বলে, দেখ ভাই, এই মুহূর্তে স্রোত ছাড়া আমি আর কিছুই ভাবতে পারছি না। তোকে আমি স্রোতকে খুঁজতে বলেছি, আর তুই এখন খুনি নিয়ে পড়ে আছিস। তুই যদি আমাকে হেল্প করতে না পারিস, দ্যাটস ফাইন। আমি নিজেই আমার স্রোতকে খুঁজে বের করব। কিছু হবে না আমার স্রোতের। নিলয় বলল, তুই আমাকে ভুল বুঝছিস আবদ্ধ। স্রোতকে আমিও ভালোবাসি। স্রোতকে আমিও ভালোবাসি কথাটা শুনে চোখ বড় বড় হয়ে গেল আবদ্ধের। আবদ্ধ দিকে তাকিয়ে নিলয় মুচকি হেসে বলল, আই মিন বোনের মতো ভালোবাসি। আমি আপ্রাণ চেষ্টা করছি স্রোতকে খুঁজে বের করার, কিন্তু স্রোতের মিসিং আর প্রকৃতি ম্যামের খুন হওয়া দুটো কেস একে অপরের সাথে অতপ্রতভাবে জড়িত। স্রোতকে পেতে হলে এই খুনিকেও খুঁজে বের করতে হবে আমাদের। আবদ্ধ কিছু বলতে যাবে তার আগেই প্রকৃতি ম্যামের ফোন বেজে ওঠে। নিলয় গিয়ে কল রিসিভ করতেই উপাস থেকে কেউ একজন বলল, ম্যাম, আপনার কথা মতো আর 30 মিনিট পর মেয়েটাকে গাড়িতে তুলে দেওয়া হবে। এরপর মেয়েটা খালাস হয়ে যাবে। পৃথিবীর বুকে আর কোনো অস্তিত্ব থাকবে না তার। আমাদের বকশিসটা পাঠিয়ে দেবেন ম্যাম। নিলয় কিছু না বলে ফোন রেখে দিয়ে প্রকৃতি ম্যামের কল লিস্ট চেক করে দেখলো এই নাম্বারে বারবার কথা বলা হয়েছে। নিলয় তৎক্ষণিক নাম্বারটা ট্র্যাক করে আবদ্ধকে নিয়ে একটা পরিত্যক্ত ভাঙা বাড়িতে চলে আসে। কিন্তু বাড়ির বাইরে দেখে গুন্ডারা আহত অবস্থায় নিচে পড়ে রয়েছে। আবদ্ধ এক মুহূর্ত দেরি না করে ভাঙা বাড়িতে প্রবেশ করে প্রতিটা রুমের কোনায় কোনায় খুঁজে দেখে, কিন্তু কোথাও স্রোতকে খুঁজে না পেয়ে আবদ্ধ হতাশ হয়ে বেরিয়ে আসতে গেলেই একটা গুপ্ত রাস্তা খুঁজে পায়। আবদ্ধ সেই রাস্তা দিয়ে ভেতরে ঢুকে দেখে রুমের মধ্যে একটা চেয়ার আর নিচে দড়ি পড়ে রয়েছে। আবদ্ধ নিচ থেকে দড়ি তুলে নিয়ে চেয়ারে হাত বুলিয়ে দিয়ে বলল, আমি বুঝতে পারছি এই চেয়ারে এই দড়ি দিয়ে তোমাকে বেঁধে রাখা হয়েছিল। আমি এই রুমে ঢোকা মাত্রই তোমাকে ফিল করতে পেরেছি। বড্ড ভালোবাসি তোমাকে, কিন্তু আমার লাইফে হয়তো ভালোবাসা নামক জিনিসটা সহ্য হয় না। যাদেরকে ভালোবাসি তারাই আমাকে ঠকিয়ে দূরে চলে যায়। আমার জীবনে প্রথম ভালোবাসা ছিল আমার মা। সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। দ্বিতীয়বার কোনো নারীকে ভালোবাসলাম, কিন্তু হারানোর ভয়ে তাকে ভালোবাসি কথাটা বলতে পারলাম না। তবুও তাকে হারিয়ে ফেললাম। না না, আমি প্রথম ভালোবাসা হারিয়েছি, কিন্তু দ্বিতীয় ভালোবাসা কিছুতেই হারিয়ে যেতে দেব না। তোমাকে আমি ঠিকই খুঁজে বের করবো স্রোত। আর যে বা যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের কাউকে আমি ছাড়বো না। প্রয়োজনে আমি আইন নিজে হাতে তুলে নিব। তবুও তোমাকে যে কষ্ট দিয়েছে তাকে আমি ছাড়বো না, কিছুতেই না। সৈকত স্যার বলল, কবুল বলো স্রোত, তোমাকে শেষবারের মতো অনুরোধ করছি, প্লিজ কবুল বলো স্রোত। স্রোত বলে, আমি আপনাকে বলছি তো আমি বিবাহিত। আমি বিবাহিত জানার পরও আপনি আমাকে বিয়ের জন্য জোর করতে পারেন না স্যার, এটা অন্যায়। সৈকত বলে, হুম, আবারও সেই একই কথা। আমি বিবাহিত কথাটা শুনতে ভালো লাগছে না স্রোত। আমি 100% শিওর তুমি শুধু নামেই বিবাহিত। আপাতত তোমাকে তার স্ত্রী হিসেবে মেনে নেয়নি, আর কখনো মানবেও না। আর 5টা দাম্পত্যের মতো তোমাদের মধ্যে কোনো প্রকার স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি। আপাতত তোমাকে ছুঁয়েও দেখেনি। ডিড আই সে ইট রাইট? স্রোত বলল, আবদ্ধ আমার স্বামী। সে আমাকে স্ত্রী হিসেবে মেনে নিক বা না নিক, ছুঁয়ে দেখুক বা না দেখুক, সেটা একান্তই আমাদের পার্সোনাল ব্যাপার। আমাদের পার্সোনাল ব্যাপার নিয়ে আপনার মাথা না ঘামালেও চলবে স্যার। সৈকত বলল, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি তোমার মুখে আর একবারও ওই আবদ্ধের কথা শুনতে চাই না। আবদ্ধের মধ্যে কী এমন আছে যা আমার মধ্যে নেই? কেন আবদ্ধকে ভুলতে পারছো না তুমি? আবদ্ধ তো তোমাকে ভালোবাসে না, আর কখনো বাসবেও না। বিশ্বাস করো স্রোত, আমি তোমাকে অনেক ভালোবাসি। আর ভালোবাসি বলেই তোমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে এই সুরক্ষিত জায়গায় নিয়ে এসেছি।
আমরা একসাথে অনেকটা সময় কাটিয়েছি, তবুও তোমাকে ছুঁয়ে দেখিনি আমি। প্লিজ স্রোত, তুমি আমার আর ধৈর্যের পরীক্ষা নিও না। আপাতকে ভুলে যাও। এখন তোমার মুখে শুধু একটাই নাম থাকবে, সেটা হলো সৈকত। অনলি সৈকত। স্রোত বলল, আপনি আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছেন, এই জন্য স্রোত বলল, আপনি আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছেন, এজন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ। কিন্তু আপনি যেটা চাচ্ছেন সেটা কখনো সম্ভব নয়। সৈকত বলল, তুমি চাইলেই সম্ভব স্রোত। স্রোত বলল, আমি সত্যিই চাই না। আমি আবদ্ধ স্যারের স্ত্রী, আর আমি জানি আবদ্ধ স্যার আমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। তিনি ঠিক এখানে আমাকে নিয়ে যাবে তিনি ঠিক আমাকে এখান থেকে নিয়ে যাবে। সৈকত বলল, আমরা আবদ্ধ থেকে অনেক দূরে চলে এসেছি ডার্লিং। আবদ্ধ তোমার নাগালই পাবে না। তাছাড়া তুমি মিসিং হওয়ার পরেও তোমার মনে হয় আবদ্ধ তোমাকে গ্রহণ করবে? করবে না। আবদ্ধ তোমাকে ছুঁড়ে ফেলে দিবে। তাই তোমার জন্য এটাই ভালো হয় আবদ্ধর কথা ভুলে গিয়ে সৈকত নামটা নিজের হৃদয়ে গেঁথে নেওয়া। কারণ আর মাত্র কয়েক মিনিট পর থেকে তুমি আমার বিবাহিত স্ত্রী হয়ে যাবে। আমি আবদ্ধর মতো অতটা ভালো নয় যে বিয়ের পরেও বউকে ছুঁয়ে দেখব না। স্রোত বলল, ছি ছি, আমি ভাবতেও পাচ্ছি না আপনি এতটা নিচু মনের মানুষ। আপনাকে আমি শিক্ষক হিসাবে সম্মান করতাম, কিন্তু আপনি সম্মান পাওয়ার যোগ্যই নন। সৈকত বলল, এতদিন শিক্ষক হিসেবে সম্মান করেছ, এখন স্বামী হিসেবে ভালোবাসবে? স্রোত বলল, আমি মরে গেলেও আপনার মতো জানোয়ারকে বিয়ে করব না। আর ভালোবাসা তো অনেক দূরের কথা। আপনি একটা অমানুষ, বিশ্বাসঘাতক। আপনি আবদ্ধ স্যারের সুযোগ নিয়েছেন। আপনি তার বন্ধু হওয়ার যোগ্যতা রাখেন না। স্যার যদি আপনার ব্যাপারে জানতে পারে, আপনাকে আস্ত রাখবে না, আপনাকে কেটে রাস্তার কুকুর দিয়ে খাওয়াবে। কথাটা বলা মাত্রই সৈকত স্রোতের চুলের মুঠি ধরে বলল, তোকে ভালোবাসি মানে এই নয় যে তুই যা নয় তাই করে বলবি। তোকে অনেকভাবে বুঝিয়েছি, কিন্তু তুই বুঝতে চাচ্ছিস না। আমি যদি ওই গুন্ডাদের হাত থেকে তোকে না বাঁচাতাম, তাহলে এতক্ষণে অবদ্ধ করার জন্য তুই এই পৃথিবীতেই থাকতিস না। তোর জন্য প্রকৃতি ম্যামকে খুন করতেও হাত কাঁপেনি আমার। আর তুই কি আমাকে জানোয়ার বলছিস? জানোয়ার যখন বলছিস, তখন জানোয়ারের মতোই কাজ করব। তুই বিয়ে করবি না, তাই তো? ঠিক আছে, দরকার নেই বিয়ের। বিয়ে ছাড়াই বাসর হবে। সোজা আঙুলে যখন ঘি না ওঠে, তখন আঙুল বাঁকা করতে হয়। সৈকতের কথা শুনে কাজী সাহেব বললেন, আপনি এটা ঠিক করছেন না স্যার। একে তো আমাকে এখানে জোর করে তুলে নিয়ে এসেছেন, তারপর আমার এই মেয়ের সাথে অন্যায় করছেন। বিয়ে কোনো ছেলে খেলা নয়, বিয়ে একটা পবিত্র বন্ধন। আমি বিয়ের মতো সেই পবিত্র বন্ধন নিয়ে কখনোই ছেলে খেলা করতে পারি না। আমি যদি জানতাম এই বিবাহিত মেয়েকে জোর করে তুলে এনে আপনি তাকে বিয়ে করতে চাইছেন, তাহলে এখানে না এসে সোজা পুলিশ স্টেশনে চলে যেতাম। সৈকত বলল, স্রোত যেহেতু বিয়ে করবে না, তাই এখন আর তোকে আমার কোনো প্রয়োজন নেই বলে সৈকত কাজী সাহেবের হাতে 10,000 টাকা তুলে দিয়ে বলল, চুপচাপ বাসায় চলে যা। তবে হ্যাঁ, ভুলেও মুখ খুলবি না। এখানে আসার আগে আমি একটা খুন করে এসেছি। জানিস তো, একটা খুনেরও যে শাস্তি, 10টা খুনেরও সেই শাস্তি। মুখ খুলে তুইও খালাস হয়ে যাবে। কাজী বলল, মৃত্যুর ভয় আমি পাই না। মেয়েটা আমার মেয়ের বয়সী, তাকে আমি এই জাহান্নামের আগুনে ফেলে রেখে যেতে পারি না। আমি তাকে সাথে করে নিয়ে তবেই ফিরব, আর যাতে উপযুক্ত শাস্তি পান তারও ব্যবস্থা করব। সৈকত বলল, আগে নিজে বাঁচুন, তারপর নয় অন্যের কথা ভাবুন বলে সৈকত কাজী সাহেবের মাথায় রড দিয়ে আঘাত করে। মুহূর্তের মধ্যে কাজী সাহেব সেন্সলেস হয়ে নিচে পড়ে যায়। কাজী সাহেবের এই অবস্থা দেখে স্রোতের ভয়ে বুক কেঁপে ওঠে। শীতের মধ্যে কপাল বেয়ে ঘাম টপ টপ করে পড়তে থাকে। স্রোত কী করবে ভেবে না পেয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই সৈকত ল্যাং মেরে স্রোতকে নিচে ফেলে দেয়। শার্টের বোতাম খুলতে শুরু করে।